আসসালামু আলাইকুম। আরটিভি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি 3 দিনের মধ্যে আগুনের উৎস ও কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পুড়ে যাওয়া নথিপত্রে অর্থনৈতিক কিছু অসঙ্গতির তথ্য ছিল, তবে সেগুলো পুনরায় উদ্ধার করা সম্ভব। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জাকারিয়া খানের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভবনগুলোতে চারদিক দিয়ে গার্ড থাকে, প্লাস একটা মোবাইল গার্ড থাকে। ভবনে কিন্তু কতগুলি আছে, টাওয়ার আছে, 7টা টাওয়ার আছে, আবার টাওয়ারেও গার্ড থাকে। ভিতরে সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগৃহীত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর পাওয়া কিছু নমুনা প্রমাণ করে এটা ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত কাজ। দীর্ঘ 16 বছরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনকে বৈধতা দিতে আমলাদের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের শাস্তির জোর দাবিও জানান বিএনপি মহাসচিব। এদিকে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন ষড়যন্ত্র। জাহিদ রহমানের রিপোর্ট। সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। এক বিবৃতিতে তিনি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার বিব্রতকর পরিস্থিতিতে বলেও মনে করেন মির্জা ফখরুল। সচিবালয়ের আগুনে জরুরি নথি পড়ে যাওয়াকে পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আয়োজিত আলোচনায় তিনি এমন অভিযোগ করেন। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি, সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে গণতন্ত্রের জন্য লড়াই তা প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ হবে?
আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বার সভাপতি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে, সেসব মুছে ফেলতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ দোসররা। অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশকে চাঁদাবাজ ও দখলদার মুক্ত রাখতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনার কয়রায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশ ও ক্ষমতা যেন এক দলের হাতে চলে না যায়, সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক হারে করতে হবে। দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি। আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না। মানবতার বন্ধু, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না, আশ্রয় দিতে পারেন না। আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন, এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা সরকারের কাছে বিচার বিভাগের কাছে আমরা দাবি করব, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের প্রতি যেন সুবিচার করা হয়। দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের মহাপরিচালক অভিযোগ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে তারা নিজ নামে প্লট বরাদ্দ নেন। এছাড়া 36 কোটি টাকা অবৈধ সম্পদ ও ব্যাংকে 3000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আতিকা রহমান। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট নিতে সরকারের 13A ধারার অপব্যবহার করেছেন। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 10 কাঠা করে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। দুদকের মহাপরিচালক জানান, প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে দুদক তদন্ত শুরু করেছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিপুর 36 কোটি 37 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 98 ব্যাংক হিসেবে 3381 কোটি 58 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন। দুর্নীতি দমন কমিশন আইন 2004 27(1) মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4(2) এবং 4(3) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে 6 জন হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আশুলিয়ার ঘটনা সহ জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়লেও তখনও থামেনি আইন শৃঙ্খলা বাহিনীর হত্যাযজ্ঞ। সেদিনই আশুলিয়ায় ছাত্র জনতার উপর গুলি করে 6 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে লাশ পুড়িয়ে ফেলার একটি দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে গেল 11 সেপ্টেম্বর আলাদা একটি মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও 4 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সরাসরি লাশ পোড়ানোর সঙ্গে জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ ধামাচাপা দিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তদন্তে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সময়ের পরিক্রমায় সাফল্যের ভেলায় চড়ে এবার কুড়ির আঙিনায় আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV। 2005 সালের 26 ডিসেম্বর দেশের 5ম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু। দীর্ঘ পথ পরিক্রমায় RTV দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। RTVর গল্পের কিছুটা তুলে ধরছেন খান আলামিন। সেজেছে RTV, স্বপ্ন বুনছে আজও আগামীর বিশেষ এক মুহূর্তকে ঘিরেই এর সাজসজ্জা। শেষ হয়েছে সময়ের অপেক্ষা। 19-এর বৃত্ত থেকে বেরিয়ে কুড়ির আঙিনায় পথ চলা শুরু করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTV। প্রতিনিয়ত আজকের সবকিছুকে অবলম্বন করে আগামীর স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে RTV। স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। অনুষ্ঠান কিংবা সংবাদ সব ক্ষেত্রেই RTV ভালোবাসা পেয়েছে শ্রেণীপেশার গণ্ডি ছাড়িয়ে সমাজের সব স্তরের মানুষের। ডিজিটাল প্ল্যাটফর্মেও অগণিত মানুষের ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। দর্শক যুগ পেরিয়ে 15-16 করে এখন কুড়ির আঙিনায় RTV। রজতের পথে এগিয়ে যাওয়া হবে রঙিন। 21-এর অঙ্গনে পৌঁছার আগেই দর্শক প্রিয়তায় তুঙ্গে আরোহণের লক্ষ্য RTV। নিরন্তর এ পথ চলায় সবাইকে সঙ্গে চাই আমরা। খান আলামিন, RTV। নিশ্চয়ই RTVর সঙ্গে থাকবেন সবসময়। ইংরেজি নববর্ষ নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পটকা, ফানুস, আতশবাজি সহ যে কোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। ডিএমপি থেকে জানানো হয়, নববর্ষে রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তারা, যার অংশ হিসেবে অবৈধ আতশবাজি সহ 2 জনকে আটক করা হয়েছে। এ সময় সকল নাগরিককে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে শুধু কুইক রেন্টালের আড়ালে অস্বাভাবিক দরে বিদ্যুৎ কেনার নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট আর পাচারের অভিযোগ ওঠে। 2010 সালে বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে এসব বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়। বিপিডিবি জানায়, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 80 থেকে 85% সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হয়। অথচ এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের 70 থেকে 75% সময় বিদ্যুৎ উৎপাদন হয়নি। আবার বিদ্যুৎ না কিনলেও চুক্তি অনুসারে সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়েছে। তবে সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।
এতে বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক সুমাইয়া আক্তার। 15 সদস্যের মূল দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও 4 জনকে। আসন্ন আসরে বাংলাদেশ দল খেলবে ডি গ্রুপে। আগামী 2 জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে মেয়েরা। মূল আসরের আগে ইরা পিঙ্কিরা শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলবে। 3 থেকে 9 জানুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বকাপ মিশনে মালয়েশিয়ায় উড়াল দেবে দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশ আসরে সাকিবের না থাকাটা দেশের জন্য ব্যর্থতা বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের হেড কোচ খালিদ মাহমুদ সুজন। আসরকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। এদিন ঢাকার জার্সি গায়ে নেটে ঘাম ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান সাব্বিরা। দলের সঙ্গে ছিলেন কোচ খালিদ মাহমুদ সুজন। আসন্ন আসরে নিজের দল নিয়ে আশাবাদী তিনি, তবে টুর্নামেন্টে সাকিবের না থাকাটা ভালোভাবে দেখছেন না। সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।